আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতেছি। আজকের এই ক্লাসটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার জন্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় তোমরা যেই বিষয়গুলো অবশ্যই দেখে যাবে, যেগুলো না দেখে গেলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাদের এই ক্লাসটি হচ্ছে একটি সাজেশন ভিত্তিক ক্লাস। তোমরা এই টপিকগুলো আমি আলোচনার পরে তোমাদের ভাষায় পড়তে হবে, তাহলে আশা করি তোমরা এগুলো পরে গেলে পরীক্ষায় কোনো দুর্ঘটনার শিকার হবে না তোমার সাথে। সো আমরা প্রথমে যদি এখানে চ্যাপ্টার ওয়াইজ যদি বিষয়গুলো দেখি, একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। অর্থাৎ এই অধ্যায়ের যে টপিকগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। এখানে কিন্তু আমরা প্রায় দেখি স্টুডেন্টরা যারা আইসিটি পড়ে না, শেষ সময়ে আইসিটি নিয়ে টেনশনে থাকে, তারা সাধারণত এই প্রথম চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তারা কি করে ধরে নেয় যে এখান থেকে আমরা একটি করে সিকিউ দিতে পারবো। আসলে এগুলো না পড়ে গেলে কিন্তু এগুলো দেওয়া সম্ভব না। এগুলো সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা থাকা লাগবে। প্রথমে দেখো, আমি লিখেছি বিশ্বগ্রাম। তোমরা জানো বিশ্বগ্রাম হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ এই বিশ্বকে, সারা বিশ্বকে হাতের মুঠোয় আনয়ন করার একটা পদ্ধতি। তোমরা জানো যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রাম এর জনক। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জনক হচ্ছে কি হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এই বিশ্বগ্রাম থেকে আমাদের সৃজনশীলে বড় প্রশ্ন নাও আসতে পারে, তবে বিশ্বগ্রাম সম্পর্কে অনেক এমসিকিউ এসে থাকে। যেমন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কী কীগুলো আসে। আমরা জানি একটা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে যেই বিষয়গুলো লাগে সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে ডেটা সক্ষমতাও লাগে, সক্ষমতা, ডেটা এবং কি কানেকশন বা কানেক্টিভিটি। অর্থাৎ এই উপাদানগুলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ওতপ্রোতভাবে জড়িত। তোমরা বিশ্বগ্রাম সম্পর্কে এমসিকিউ আকারে বিষয়গুলো বেশি পড়বে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল রিয়েলিটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয়, বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞানীর কল্পনাকে স্বল্প বাস্তবতা, অনুভবে বাস্তবতা বা কল্পনায় বাস্তবতা বা ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। সো আমরা বলতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটির অনেকগুলো অনেকভাবে অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে অনুভবে বাস্তবতা বা প্রকৃত অর্থে বাস্তবতা বা কল্পনায় বাস্তবতা। সত্যি বলতে এই ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক রয়েছে। আর উভয় দিক থাকার প্রধান কারণ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যেমন বিভিন্ন কঠিন দুর্বিষহ যে কাজগুলো রয়েছে, যেগুলো বিপজ্জনক কাজ, সেগুলো ট্রেনিং দেওয়া হয়। অন্যদিকে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির যেই ইতিবাচক দিকগুলো যদি আমরা সেগুলো বলি, তাহলে নেতিবাচক দিক হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির কারণে মানুষ প্রত্যক্ষ বা সরাসরিভাবে কাজ করতে ইচ্ছা পোষণ করে না। সেই ক্ষেত্রে এটি একটি নেতিবাচক দিক আমরা বলতে পারি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি তোমরা ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক তোমাদের পড়ে যেতে হবে। এটি সিকিউতে বড় প্রশ্ন আসার খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। সো আমরা পরবর্তীতে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা এই টপিকে যাই, 3 নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা। তোমরা জানো এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটি অংশ হচ্ছে রোবট। আর যেখানে রোবট সম্পর্কিত, অর্থাৎ রোবট সম্পর্কিত বিদ্যা হচ্ছে রোবোটিক্স। এখানে রোবোটিক্স লেখা আছে। রোবট সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? রোবোটিক্স বলা হয়। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা জানো যে আরেকটি ইন্টেলিজেন্স, এটি হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। হিউম্যান ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে মানুষ নতুন কিছু ভাবতে পারে, হিউম্যান ইন্টেলিজেন্স নতুন কিছু ভাবতে পারে, নতুন কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন কিছু চিন্তা করতে পারে না। এটা চিন্তা শক্তি নেই। এটা যা ধারণ করা হয়, যা সীমাবদ্ধ করা হয়, সেটা কাজ করে থাকে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা রোবট সম্পর্কে পড়বা। রোবট বর্তমানে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা জানো যে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শুরু করে উত্তরাঞ্চলে যে শীত প্রধান দেশগুলো রয়েছে, সেই সকল ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মানুষ এর পরিবর্তে রোবট ব্যবহার করা হয়। অর্থাৎ এর ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক দিক থাকলেও এর ইতিবাচক দিকটাই পরীক্ষায় বেশি এসে থাকে। অর্থাৎ আমরা রোবট সম্পর্কিত বিদ্যা, রোবোটিক্স সম্পর্কে পড়ব। আর তোমরা জানো যে রোবট এসেছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আছে ক্রায়ো সার্জারি। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্জারি, যেটি আমরা বলি যে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের
অস্বাভাবিক কোষকলা ধ্বংস করার পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলা হয়। তাহলে আমরা ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটা খুব ভালো করে পড়বো। আশা করি এই চিকিৎসা পদ্ধতি ভালো করে পড়লে পরীক্ষায় আসলে লেখা যাবে। আর ক্রায়োসার্জারিতে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়, যেমন তরল নাইট্রোজেন গ্যাস রয়েছে এবং -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করে, এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই তথ্যবহুল লিখতে হবে লেখার ক্ষেত্রে। এই যে চিকিৎসা পদ্ধতি কিন্তু বেশি বড় না, এটা তথ্যবহুল লেখার চেষ্টা করতে হবে। পরবর্তীতে দেখো আছে বায়োমেট্রিক্স। তোমরা জানো যে বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি যা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করে, অর্থাৎ একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে অমিলগুলো সেগুলো বায়োমেট্রিক্সের মাধ্যমে নির্ণয় করা হয়। যেমন হ্যান্ড জিওমেট্রি, তারপর চোখের যে গঠন ভিন্ন সেটি ডিএনএ ইত্যাদি। অন্যদিকে আরেকটি আছে, অর্থাৎ বায়োমেট্রিক্স সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি অনুপস্থিতি এগুলো কাউন্ট করা হয়। বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে সম্পূর্ণ একটি জৈবিক তত্ত্ব, আমরা বলতে পারি বায়োলজিক্যাল ডেটা, অর্থাৎ যত বায়োলজিক্যাল ডেটা রয়েছে এই ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে সকল বায়োলজিক্যাল ডেটাগুলো কি সম্মিলিতভাবে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। সেখানে এটা ডিএনএ হতে পারে, যে কোনো বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ শারীরিক গঠনের যে কোনো উপাদান হতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, যেটা আমরা জিএমও পদ্ধতি সম্পর্কে জেনেছি অলরেডি। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ জিনোম পদ্ধতিতে ডিএনএ কেটে নতুন কোষকলা আবিষ্কার করার পদ্ধতি, নতুন কোষ সৃষ্টির পদ্ধতি হচ্ছে একটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে কৃষিকাজেও বিপ্লব এনেছে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে পড়ে যেতে হবে পরীক্ষার হলে। আচ্ছা, পরবর্তীতে দেখো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি একটি দুর্বার একটি প্রযুক্তি, যার মাধ্যমে বর্তমান সময়ে বর্তমান প্রযুক্তিকে আরও আধুনিক থেকে অত্যাধুনিক করতে সহায়তা বা সহায়ক প্রদান করেছে। আমরা ন্যানো টেকনোলজি যদি উদাহরণ দিই, ন্যানো বলতে কি বোঝায়? ছোট। আর টেকনোলজি অর্থাৎ টেকনোলজিকে প্রযুক্তিকে বড় থেকে ছোট, এটা এমনও হতে পারে যে বড় থেকে ছোট আবার ছোট থেকে বড়, দুইটা পদ্ধতি হতে পারে ন্যানো টেকনোলজির ব্যাপারটা। অর্থাৎ প্রযুক্তিকে ছোট থেকে বড় করা এবং বড় থেকে ছোট করা, দুটি বিষয়। আমরা জানি যে 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। 1 ন্যানোমিটার সমান কি 10⁻৯ মিটার। আমরা মিটার প্রচলিত একটি একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম আমরা বলতে পারি। সেক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখে সামান্য উদাহরণ দিই, যে এই পৃথিবীকে যদি আমরা একটা ন্যানো টেকনোলজিতে রূপায়িত করতে পারি, বা এই পৃথিবীকে যদি ন্যানো টেকনোলজির মাধ্যমে কনভার্ট করতে পারি, ন্যানো টেকনোলজি পদ্ধতির প্রক্রিয়া নিয়ে আসতে পারি, তাহলে এই পৃথিবীটা হবে একটি ফুটবল বা একটি মার্বেলের সমান ধারণা করা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখো এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো বললাম এগুলো সব সম্পর্কে তোমাদের ডিটেলস পড়তে হবে। এছাড়াও তোমাদের যেই এমসিকিউগুলো রয়েছে প্রতিটি এমসিকিউ নিখুঁতভাবে দেখতে হবে, প্রতিটি টপিক ওয়াইজ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করতে হবে। তাহলে আশা করি আমরা এই চ্যাপ্টার 1 থেকে আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে চ্যাপ্টারের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেগুলো দেখতে অনেক বড় হলেও আসলে সাজানো গোছানো পড়া হলে এগুলো খুব সহজে শেষ করা যায়। প্রথমে আমি লিখেছি ব্যান্ডউইথ। এখানে অনেকগুলো টপিক কিন্তু আমরা বলি নেই, এই অধ্যায়েও কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। আমরা মূলত যেগুলো লিখছি যেগুলো না পড়লেই নয়। এখানে কিন্তু আমরা দেখো প্লেজিয়ারিজমও লিখি নেই, যে অন্য লেখা বা তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়ার পদ্ধতিকে প্লেজিয়ারিজম বলা হয়। তারপরে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নিরাপদ ব্যবহার, এগুলো আমরা কিন্তু একবার দেখলে পারবো, এগুলো একবার পড়ে যাবো, তবে এগুলো না পড়লেই নয়। ওকে, তাহলে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংয়ে প্রথম যে ব্যান্ডউইথ বললাম, তোমরা বিপিএস শুনেছো, বিট পার সেকেন্ড। প্রতি একক সেকেন্ডে একটি নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাই হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ পড়তে গেলে তোমাদের ব্যান্ডউইথের ভিতরে দেখবা যে এই ডেটার গতির উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে আবার ভাগ করা হয়েছে: ব্রডব্যান্ড, ন্যারোব্যান্ড, ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড। ন্যারোব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড সিরিয়ালে পড়বা, ন্যারোব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এগুলো ডেটার গতির উপর ভিত্তি, অর্থাৎ গতিটা তুমি জানলে এটা সংজ্ঞায়িত করতে পারবে। আশা করি তোমরা পড়ে নিবে। পরবর্তীতে দেখো দেওয়া আছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড জিনিসটা হচ্ছে যে প্রেরক থেকে প্রাপকের ডাটাগুলো যে ট্রান্সফার হবে, ডেটাগুলো যে যাবে সেগুলো কোন প্রক্রিয়ায় যাবে, সেগুলোকে মূলত কয়টি ভাগে, 2টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল এবং কি সিরিয়াল, প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। প্রতিটি সম্পর্কে তোমরা উদাহরণ সহ পড়বা,
তাহলে পরীক্ষা সিকিউ আসলে পারা যাবে। আরেকটি দেখো 4 নম্বরে লিখছি ডেটা কমিউনিকেশন আচ্ছা এর ভিতরে আছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড এর ভিতরে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে গঠনের উপর ভিত্তি করে একভাবে আছে, আবার ডেটা এক দিকের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডেটা দিকের উপর ভিত্তি করে আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই 3টা টপিক থেকে অনুধাবন থেকে শুরু করে কিছু মার্ক আসেই প্রতিবারই দেখা যায়। তাহলে সিমপ্লেক্স সম্পর্কে আমি যদি বলি তোমাদেরকে, ধরো ক এবং খ দুটি, ক এবং ক থেকে খতে যদি ডেটা ট্রান্সফার হয়, খ থেকে যদি কতে ডেটা ট্রান্সফার না হয়, একমুখী যোগাযোগ পদ্ধতি একমুখীভাবে যদি যোগাযোগ হয় তখন তাকে বলা হয় সিমপ্লেক্স। যেমন আমরা এগুলো মোবাইল ফোনের ক্ষেত্রে টেলিভিশন টিভি সম্প্রচারের ক্ষেত্রে আমরা এগুলো দেখি যে ক থেকে খতে যায়, ডেটা খ থেকে কতে আসে না, আমরা দেখতে পাই কিন্তু বাট আমাদের কথা তারা শুনতে পায় না। হচ্ছে টেলিভিশন এর ক্ষেত্রে মূলত সিমপ্লেক্স। আবার যদি হাফ ডুপ্লেক্সের কথা বলি, ক থেকে খতে ডাটা যাবে কিন্তু খ থেকে কতে ডাটা একই সাথে আসবে না, পরে আসবে। এটা যাওয়ার পরে, এটা শেষ হওয়ার পরে আবার এটা থেকে এটা তথ্যটা যাবে, অর্থাৎ একই সাথে ডেটা ট্রান্সফার না হয়ে ক থেকে খতে যাওয়ার পর পরবর্তীতে আবার খ থেকে কতে যায়। এই ধরনের এগুলোকে বলা হয় হাফ ডুপ্লেক্স। কি বলা হয়? হাফ ডুপ্লেক্স। আমরা হাফ ডুপ্লেক্স সম্পর্কে যদি একটু উদাহরণ বলি তাহলে মনে পড়বে যে এটি হচ্ছে ওয়াকিটকি। ওয়াকিটকি মূলত হাফ ডুপ্লেক্স, উদাহরণ সহ পড়বে, এগুলো এমসিকিউতে আসে। আবার ফুল ডুপ্লেক্স ক্ষেত্রে ক এবং খতে ডাটা যাবে, খতে একই সাথে ডাটা যাবে, যেমন মোবাইল ফোন টেলিফোনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। আবার অন্যদিকে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে পাই ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এটাও ডেটা ট্রান্সমিশনের মানে 1 to many, many to many বা 1 to 1 এই ধরনের ব্যাপারগুলোকে মূলত সিমপ্লেক্স, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট বলা হয়। তাহলে তোমাদের ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড পুরোপুরি ভালো করে পড়তে হবে। পরবর্তীতে দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডেটা কমিউনিকেশন করার ক্ষেত্রে এই ধরনের মাধ্যমগুলো পেয়ে থাকি। সেই মাধ্যমগুলো হচ্ছে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে রয়েছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর তারবিহীন মাধ্যম রয়েছে অপটিক্যাল ফাইবার কেবল। অবশ্যই এদের গঠন, এদের কাজ সম্পর্কে বলতে হবে, কোনটির মাধ্যমে খুব দ্রুত ডেটা ট্রান্সফার করা যায় এবং এদের গঠনগুলো কেমন দেখে চিনতে হবে, কোনগুলো কোর ক্ল্যাডিং জ্যাকেটের মাধ্যমে 3টা পার্টে ভাগ করা, মানে প্রত্যেকটা দেখে যাতে তুমি চিনতে পারো। তোমাকে উদ্দীপকে যদি চিত্র দিয়ে দেয় তাহলে দেখে চিনতে হবে যে আসলেই এটা কোএক্সিয়াল কেবল বা এটা টুইস্টেড পেয়ার কেবল বা এটা অপটিক্যাল ফাইবার কেবল। আশা করি অবশ্যই এই টপিকটা খুবই ভালো করে পড়বা। তোমাদের এখানে যদি সিকিউর জন্য প্রধান 2টি টপিক নির্ধারণ করা হয় তাহলে প্রথমটি হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম আর দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। ওকে, পরবর্তী দেখো এখানে আমি আর কিছু টপিক সম্পর্কে লিখেছি। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, রাউটার, হাব, সুইচ, মডেম এগুলো প্রায় অনুধাবনে এসে থাকে। ব্লুটুথ সম্পর্কে তোমরা জানো যে এটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, প্রায় 40 মিটার পর্যন্ত এটা কানেকশন পেয়ে থাকে। আর তোমরা জানো যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.15, 802.15। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড মান, ওয়্যারলেস ফিডেলিটি এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.11। আবার ওয়াইম্যাক্সে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার স্ট্যান্ডার্ড কোডের মান পাই 802.16। ওকে, এইগুলো কিন্তু জানতে হবে, এগুলো এমসিকিউতে আসে। রাউটার, তোমরা জানো যে রাউটার কেন ব্যবহার করে, তোমরা জানো সেই রাউটারটাও পড়ে যেতে হবে, কিন্তু রাউটার আছে তোমাদের টপিকে, রিপিটারও আছে, এগুলো একবার করে দেখে যাবে, আশা করি তোমরা পারবে। হাব, সুইচ খুবই গুরুত্বপূর্ণ। এটা এই দুটির মাধ্যমে কম্বিনেশনের প্রশ্ন আসে যে হাবের পরিবর্তে সুইচ কেন ব্যবহার করা হয়, হাবের পরিবর্তে কেন সুইচ ব্যবহার করা হয়। অবশ্যই দুটি অন অফ এর কাজই ব্যবহার করা হয়। আর মডেম সম্পর্কে তোমরা জানো যে মডুলেশনের মো এবং ডিমডুলেশনের ডেম নিয়ে মডেম শব্দটি গঠিত। আর এটি একটি ইনপুট আউটপুট ডিভাইস। এটি একটি কি ইনপুট আউটপুট ডিভাইস। তোমরা এগুলো সম্পর্কে কিন্তু যেই বইতে দেওয়া আছে একবার পড়লে তোমরা এগুলো পারবে, এগুলো খুবই সহজ, অবশ্যই এগুলো দেখে যেতে হবে। পরবর্তীতে আমরা দেখি নেটওয়ার্ক টপোলজি, খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ব্যবস্থায় কম্পিউটারগুলোকে কীভাবে সাজানো হবে সেই সাজানোর উপর ভিত্তি করে এগুলোকে বিভিন্ন টপিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে যদি বলি বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি। আচ্ছা, তাহলে আবার যদি বলি বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি, প্রতিটি টপোলজি খুবই ভালো করে চিত্রগুলো দেখে যেতে হবে, অবশ্যই চিত্রের সাথে মিল করে পড়তে হবে। টপোলজিটা দেখে চিনতে হবে, চিত্র দেখে চিনতে হবে যে আসলে এটা কি বাসের মতো কিনা,
রিংয়ের মতো কিনা, ট্রির মতো কিনা, স্টারের মতো কিনা। স্টার তো আবার একটা এক্সট্রা একটা পয়েন্ট আছে যে স্টার টপোলজি হতে হলে কেন্দ্রে হাব থাকে। কেন্দ্রে কি থাকে? হাব থাকে। আচ্ছা, তাহলে টপোলজির থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে? টপোলজি, দুটি টপোলজি দিয়ে আমাদেরকে বলবে যে এই দুটো টপোলজির মধ্যে কোন টপোলজিটা বেশ সুবিধাজনক, কম ব্যয়বহুল, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদেরকে তুলনা করতে বলবে। আশা করি তোমরা পারবে। ক্লাউড কম্পিউটিং একটি ইন্টারেস্টিং বিষয়। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ছোট কম্পিউটার ব্যবহারের মাধ্যমে যদি বড় কম্পিউটারকে ভাড়া করা হয় অনলাইনের মাধ্যমে, তখন সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা সাধারণত দেখি যে বিয়ে শাদিতে বড় বড় অনুষ্ঠান করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো চেয়ার, টেবিল, তারপরে প্লেট ইত্যাদি ভাড়া নেওয়া হয়, অল্প সময়ের জন্য ভাড়া নেওয়া হয়। ঠিক তেমনই কিন্তু অনলাইনের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নেটওয়ার্কিং ব্যবস্থা সম্পন্ন করার জন্য, নেটওয়ার্কিং ব্যবস্থাটা পিওরভাবে সাজানোর জন্য আমরা যদি সেটা অনলাইনে ভাড়া করি, তখন সেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। আশা করি বুঝতে পেরেছো। আমাদের দুটি অধ্যায়ের আলোচনা প্রায় শেষ। তোমরা এই দুটি অধ্যায়ে পড়ে অবশ্যই এদের এমসিকিউগুলো দেখতে হবে যে কী ধরনের এমসিকিউ আসে। অবশ্যই আমাদের পড়ার ক্ষেত্রে অ্যানালাইসিস করা বেশ জরুরি, যে কোন টপিকগুলো থেকে কোন প্রশ্নগুলো বেশি এসে থাকে সেগুলোই বেশি বেশি টাচ করা। পরবর্তীতে আমরা আসি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আচ্ছা, আমরা এখানে যে দুটো অধ্যায় দেখলাম, এই দুটি অধ্যায় থেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন বলতে গেলে আমরা দুটি কোশ্চেন, হয়তো দুটি প্রশ্ন আসবে, সর্বনিম্ন দুটি, সর্বোচ্চ বলা যায় না। আর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর থেকে আমাদের দুটি কোশ্চেন ধরা হয়, তাহলে দুইটা 4টা, HTML থেকে 2টা 6টা, আর প্রোগ্রাম থেকে 2টা, কয়টা? 8টা। এভাবে আমরা একটা ধারণা করতে পারি। যদি 19-20 হয় তাহলে সেক্ষেত্রে যেখান থেকে কম হবে বাকি আরেকটা থেকে একটু বাড়াবে। বা আমরা জানি যে সৃজনশীলে একটি চমৎকার সিস্টেম, যার মাধ্যমে কক্ষগুলো, জ্ঞানমূলক উদাহরণগুলো আলাদা চ্যাপ্টার এবং প্রয়োগ উচ্চতর দক্ষতামূলকগুলো আলাদা চ্যাপ্টার থেকে দিতে পারে। এটা কিন্তু খুব বেশ আমাদের পরিচিত একটা বিষয়, এরকম আসে। আচ্ছা, যদি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস সম্পর্কে তোমাদের আলোচনা করি, তাহলে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতিটা আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতির ইতিহাস তোমরা পড়ে নিবা। সংখ্যা পদ্ধতি প্রথমে কত সন থেকে শুরু হয়েছে, এবং প্রথমে কিন্তু 1 2 3 4 5 6 এভাবে ছিল না। তো এই বিষয়গুলো তোমরা একটু রিডিং পড়বা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে আমরা যদি বলি, প্রথমে হচ্ছে ডেসিমাল। দেখো, আমি কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করার এখন সুযোগ নেই, আমি তোমাদেরকে সাজেশন দিতেছি। যদি কারো কোনো টপিকে ব্যাপক সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবো। আমরা ওই টপিকের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো, বা ইউটিউবে ক্লাস থাকলে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমি প্রথমে যদি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বলি, প্রথমে হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মানে দশমিক। ডেসিমাল বা দশমিক আমরা যে হিসাব করি যে তোমার বয়স কত, তোমার রোল কত, তুমি আমার থেকে কত টাকা পাও, বা এই জিনিসটার দাম কত, এই ধরনের ব্যাপারগুলো আমরা জিজ্ঞাসা করি, তখন বলি যে আমার রোল 1, বা আমার থেকে তুমি 1000 টাকা পাও। বা আমরা বলি না যে তোমার বয়স কত, তোমার বয়স 25 বছর, বা আমার বয়স 30 বছর। এই বিষয়গুলো যদি আমরা এরকমভাবে বলি, তাহলে কিন্তু যে সংখ্যাটা ব্যবহার করি এটা হচ্ছে দশমিক। এটা কি বলি? দশমিক। আসলে আমরা যে একটা সংখ্যা লিখি না, 25.24, এটাকে আমরা বলি দশমিক অনেক সময়। আসলে এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? র্যাডিক্স পয়েন্ট। লাইক র্যাডিক্স পয়েন্ট বলতে যে বিন্দু, যে পয়েন্ট, সেটা পূর্বের সংখ্যাকে বলা হয় পূর্ণাংশ, পরের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে এটি হচ্ছে পূর্ণাংশ, এটি হচ্ছে ভগ্নাংশ। র্যাডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণাংশ, পরের সংখ্যাকে কি বলা হয়? ভগ্নাংশ। ডেসিমাল সম্পর্কে যদি আমরা একটু বিশেষায়িত করি, ডেসিমাল হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। 1 নম্বর কি বলতে পারি? মানুষের বোধগম্য ভাষা। 2, প্রচলিত সংখ্যা পদ্ধতি। প্রচলিত, এটা আমরা ব্যবহার করি সচরাচর। সো আমরা বলতে পারি এটি প্রচলিত সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। মানুষের বা তোমার বোধগম্য ভাষা যদি বলে, তোমার বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাহলে তোমরা ডেসিমালে নিয়ে নিবা। কনভার্ট করে জানতে হবে। আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে, একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে না পারলে তুমি এই অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন টাচ করতে পারবে না। যদি পারো তাহলে কনভার্ট করতে জানলে তুমি পারবা, কারণ তোমাকে একটা সংখ্যা দিয়ে বলবে যে সামিরের টেস্ট পরীক্ষার রেজাল্ট হচ্ছে একটা মান দিয়ে দিল, সেটাকে বললো যে ধরো একটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটা দশমিকে নিতে বলবে, বা বাইনারিতে দেওয়া আছে হেক্সাডেসিমালে নিতে বলবে। যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে বলতে পারে, এটা কেউ বলতে পারবে না যে এটা আসবে পরীক্ষায়। সো সবগুলো সংখ্যা পদ্ধতি কনভার্ট করা জানতে হবে। তাহলে আমরা ডেসিমাল সম্পর্কে বললাম। আরেকটা আছে বাইনারি। বাইনারি হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা, যেটা 0 1 নিয়ে গঠিত। 0 1 নিয়ে গঠিত,
অর্থাৎ যত সংখ্যা আছে আমরা ম্যাক্সিমাম মিনিমাম যত সংখ্যা প্রকাশ করি বা কম্পিউটার যে ভাষাগুলো রয়েছে অন অফ সত্য মিথ্যা সবগুলো বিষয় 0 1 নিয়ে গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে কি বাইনারি, যেটি 0 1 নিয়ে গঠিত। তারপরে বাইনারি পরে আমরা আরেকটি সংখ্যা পদ্ধতি জানি, সেটি হচ্ছে অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা গঠিত। 0 থেকে 7 পর্যন্ত, এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। আর এর বাইনারি মান হচ্ছে 1 1 1। তোমরা জানো যে অক্টালের ভিত্তি হচ্ছে 8, এটি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত। আর অক্টাল 3 বিটের কোড। কত বিটের কোড অক্টাল? 3 বিটের কোড, এটা অবশ্যই জানতে হবে। তার পরবর্তীতে আরেকটি সংখ্যা পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার যেটি 4 বিটের কোড। কয় বিটের কোড? 4 বিটের কোড। 4 বিটের আরেকটা কোড রয়েছে তোমরা জানো, সেটা হচ্ছে বিসিডি কোড। কি কোড? বিসিডি কোড, বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল, এই কোডগুলো সম্পর্কে তোমরা পড়বা। এখানে আমি কোডগুলো সম্পর্কে লিখি নাই, কোডগুলো অবশ্যই দেখে যাবা। এসকি কোড, তারপর EBCDIC কোড, এগুলো অবশ্যই পড়ে যাবে। ইউনিকোড, ঠিক আছে? যেই কটা কোডের কথা বললাম এগুলো অবশ্যই দেখে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি 1 2, অর্থাৎ 1 কমপ্লিমেন্টারি এবং 2 কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মিনস পরিপূরক। এটাকে কি বলা হয়? পরিপূরক। পরিপূরক এর প্রয়োজনীয়তা তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ। পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ করা হয় বা পার্থক্য যোগের মাধ্যমে বের করা হয়, একই কথা। অর্থাৎ পরিপূরকটা তোমাদের যদি আমরা বিগত সালের প্রশ্নগুলোর কথা বলি, 90% ম্যাথ, 90% সংখ্যা পদ্ধতির সৃজনশীলে গ নাম্বারে 4 নাম্বার উচ্চতর দক্ষতামূলকে পরিপূরক এসে থাকে। অর্থাৎ তোমরা যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয় এই অঙ্কগুলো খুবই ভালোভাবে দেখে যেতে হবে। আর এই অঙ্কগুলো তোমরা যদি না পারো তাহলে আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, পরবর্তীতে আমরা আসি কোড। এই যে কোড বলেছি কিন্তু, বিসিডি কোড, EBCDIC কোড, ইউনিকোড, ASCII কোড। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা। ডিজিটাল ডিভাইস কোশ্চেন অ্যান্সার করবা, বুলিয়ান অ্যালজেব্রা জানবা না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য না জানলে তুমি সরলীকরণ করতে পারবে না, এমনকি ডিজিটাল ডিভাইসের সার্কিটকে বাস্তবায়ন করতে পারবে না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য তোমরা জানো যে মৌলিক উপপাদ্য, সহায়ক উপপাদ্য, যৌগিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, এই বিষয়গুলো যদি কারো অজানা থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে কোন টপিকের সমস্যা। আমরা সেটা ক্লাস থাকলে ক্লাস দেবো, শীট থাকলে শীট দেবো, আলোচনা লাগলে আমরা লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। সো তোমরা আমাদেরকে জানাতে হবে। ওকে, তারপরে বুলিয়ান উপপাদ্যর পরে আমরা জানি ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য তোমরা জানো যে এ প্লাস বি যদি হোল বার হয়, ডি মর্গানের উপপাদ্য 2টি ইনপুটের হতে পারে, 3টি ইনপুটের হতে পারে। আমি যদি 2টি ইনপুটের জন্য দেখাই, প্লাস বি হোল বার ইকুয়াল টু এবার প্লাস, এবার প্লাসটা কী হয়ে যাবে? প্লাস অর গেট, এটা অ্যান্ড গেট হয়ে যাবে এ বার ডট বি বার। আবার যদি এ ডট বি হোল বার হয় তাহলে এটা হবে এ বার প্লাস বি বার। সো এটাই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, 2 ইনপুট বিশিষ্ট। এখানে ইনপুট হচ্ছে এ এবং বি। আচ্ছা, পরবর্তী টপিক দেওয়া আছে লজিক গেট। লজিক গেটগুলো তো গেট মৌলিক হয়, যৌগিক হয়, যেগুলো আবার যৌগিকের মধ্যে বিশেষ রয়েছে। আমরা মৌলিক গেট জানি কয়টা? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। কয়টি মৌলিক গেট? 3টি মৌলিক গেট। টোটাল আমি যদি তোমাদের গেটগুলো বলি তাহলে কী কী গেট তোমাদের আছে দেখো। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, অর্থাৎ 6টা গেট। এই 6টা গেটের, নট গেট বাদ দিলে 6টা গেট, এই 6টা গেটের সত্যক সারণী, ডিজিটাল সার্কিট, ইলেকট্রিক সার্কিট, মানে লজিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট, এবং এর সাংকেতিক চিহ্ন, সংকেত, প্রতীক, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সংকেত, প্রতীক, এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলোর উপরে কিন্তু আমাদের ক্লাস রয়েছে, ইউটিউবে ক্লাস রয়েছে, তোমরা ক্লাসগুলো প্রয়োজন হলে বলবে, আশা করি দিয়ে দেবো। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ফিজিক্সের সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারে কিন্তু এই ডিজিটাল ডিভাইসের এই 6টা বিশেষ, এই 6টা গেট রয়েছে। তোমরা না পড়ার কোনো সুযোগই নেই, এখানে না লাগলেও ফিজিক্সে কাজে লাগবে আশা করি। সো আমরা সত্যক সারণী, লজিক গেট, সত্যক সারণীর উপরে জোর দেব। তোমরা জানো যে সত্যক সারণী নির্ণয় করার ক্ষেত্রে মৌলিকগুলোকে আমাদের জানতে হয় যে অ্যান্ড গেট হচ্ছে গুণের বর্তনী, যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। অর গেট হচ্ছে যোগের বর্তনী, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এগুলো দিয়ে সৃজনশীল এসে থাকে, বিশেষ করে দরজা, লিফট এসব ক্ষেত্রে উদাহরণ দিয়ে এসে থাকে।
সো আমাদের এগুলো ভালোভাবে ডিটেলস জানতে হবে। এগুলো অল্প জেনে কখনই দেওয়া সম্ভব না, এগুলো মুখস্থবিদ্যায় কাজ হবে না, এগুলো বুঝতে হবে। প্রতিটি বিষয় এগুলো গাণিতিক এর মতো এগুলো বুঝে যেতে হবে। তারপরে আছে সর্বজনীন গেট। তোমরা জানো ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট হচ্ছে যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়। ইউনিভার্সাল গেটের সংখ্যা হচ্ছে 2টি, এমসিকিউতে এসে থাকে প্রায়। ন্যান গেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান গেট এবং নর গেটকে কি বলা হয়? ইউনিভার্সাল। ন্যান্ড এবং নর, ন্যান্ড হচ্ছে নট প্লাস অ্যান্ড আর নর হচ্ছে অর প্লাস নর, এগুলোকে ভাঙলে মৌলিক গেট পাওয়া যায়। সো এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। তারপর হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এক্স অর গেটের খুবই গুরুত্বপূর্ণ একটি গেট এই এক্সক্লুসিভ বি। তোমরা জানো এগুলো হাফ এডার ফুল এডার এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণগুলো। এক্সক্লুসিভ বির পরিবর্তে লেখা যায় আবার এ বার বি প্লাস এ বি বার। আবার এক্স নরের ক্ষেত্রে যদি বলি তাহলে এ এক্সক্লুসিভ বি হোল বার, অথবা এটাকে আমরা বলি এ বার বি প্লাস এ বি বার হোল বার। আবার এটার পরিবর্তে লেখা যায় এ বার বি বার প্লাস কি এ বি। এভাবে এগুলো আমাদের সমীকরণ, এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে আউটপুট ফাংশন বা সমীকরণ। তোমরা এক্সক্লুসিভ গেটের যে প্রতীক সংকেত রয়েছে এগুলো অবশ্যই দেখতে হবে, ভালোভাবে পড়ে যেতে হবে। তারপরে দেখো রয়েছে এনকোডার ডিকোডার, হাফ এডার ফুল এডার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই এগুলো প্রায় এসে থাকে, প্রায় বোর্ডে এসে থাকে। এনকোডার কি? তোমরা জানো যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় এনকোডার। এনকোডার 3টি পদ্ধতির হয়, 4 to 2 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার এবং 16 to 4 লাইন এনকোডার। আবার আমরা যদি ডিকোডারের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে বলা হয় ডিকোডার। ডিকোডারের ক্ষেত্রেও সেম 3টি ক্যাটাগরিতে আছে, 2 to 4 লাইন ডিকোডার, 3 to 8 লাইন ডিকোডার এবং 4 to 16 লাইন ডিকোডার। এর ভিতরে 2 to 4, 3 to 8 এই দুটি আসে, ওই বড়টা আসে না। তো হাফ এডার এবং ফুল এডার, তোমরা জানো হাফ এডার হচ্ছে অ্যাডারের অন্তর্ভুক্ত। হাফ এডার এবং ফুল এডার, অ্যাডার হচ্ছে যোগের বর্তনী যার মাধ্যমে বাইনারি যোগ করা হয়। হাফ এডার হচ্ছে অর্ধ যোগের বর্তনী, ফুল এডার হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করা হয়, হাফ এডার ইমপ্লিমেন্ট ফুল এডার, এটাও বেশি ইম্পর্টেন্ট। তোমরা হাফ এডারের যে মৌলিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন রয়েছে, যৌগিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন রয়েছে। আবার ফুল এডারের মধ্যে মৌলিক গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন, যৌগিক গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এইভাবে তোমাদের এগুলো সৃজনশীলগুলো সলভ করে যেতে হবে। আশা করি তোমরা আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বিষয়টি বুঝেছো। পরবর্তীতে আমরা আসি ওয়েব ডিজাইন, পরিচিত HTML। এই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। HTML ভাষা খুবই সহজ, 2টি সিকিউ দেওয়া যায়। এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো ওয়েবসাইটের কাঠামো দেওয়া আছে। এর আগে কিন্তু ওয়েব পেজ সম্পর্কে তোমাদের বইতে ব্যাপক লিখেছে, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, অনেকগুলো ওয়েব পেজের মাধ্যমে ওয়েবসাইট এরকম বিষয়গুলো লেখা আছে। তোমরা এগুলো অবশ্যই ওয়েবসাইট সম্পর্কে বেসিক জানার জন্য পড়বা, একবার রিডিং পড়লে পারবা। ওয়েবসাইটের কাঠামো খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রায় সিকিউতে আসে। তোমরা বরিশাল 19, 17 আবার অন্যান্য বোর্ডগুলোতে প্রায় দেখেছো যে এটা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে 3 মার্কের প্রশ্ন এসে থাকে। আমরা জানি ওয়েবসাইটের কাঠামোর ভিতর খুবই গুরুত্বপূর্ণ কাঠামো হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এই দুটি কাঠামো বেশ গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এগুলো হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচারের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ করে আমরা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোগুলো দেখতে পাই। আর লিনিয়ার কাঠামো আমরা সাধারণত অপেরা মিনি, যেখানে থাকে নেক্সট, লাস্ট, ফার্স্ট, প্রিভিয়াস, এইভাবে থাকে, এগুলো হচ্ছে লিনিয়ার কাঠামো। এগুলো পড়লে পারবে, চিত্র দেখে চিনতে হবে কোনটা লিনিয়ার কাঠামো, কোনটা ওয়েবসাইট ট্রি হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, HTML লেআউট হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। যে প্রথমে HTML হেডের অংশের ভিতরে টাইটেল থাকে, বডির অংশে ক্যাপশন থাকে, বডির ভিতরে আবার বাকি অংশ। এইভাবে যে লেআউটটা রয়েছে সেই লেআউটটা একটা গঠনটা তোমরা দেখে যাবা। এই গঠনটা মূলত HTML পারলেই এই গঠন সম্পর্কে অটোমেটিক্যালি ধারণা তৈরি হয়ে যাবে। HTML ট্যাগের ভিতরে দেখো আমরা কি বিষয়গুলোকে তোমাদেরকে একটু বিশেষভাবে দাগিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্যারাগ্রাফটা বলতে আমি এখানে বুঝিয়েছি তোমাদের যে টেবিল এবং লিস্ট ছাড়া, লিস্ট সেটা অর্ডার লিস্ট হোক, আনঅর্ডার লিস্ট হোক, নেস্টেড লিস্ট হোক, যে কোনো লিস্ট হোক, টেবিল এবং লিস্ট ছাড়া যদি কোনো তথ্যকে নর্মালভাবে লিখে দেওয়া হয় প্যারাগ্রাফের মতো, তোমরা অনুচ্ছেদ লেখো না, অনুচ্ছেদের মতো যদি লিখে দেওয়া হয় স্বাভাবিক, যেমন তোমরা প্রায় একটা সিকিউ প্র্যাকটিস করেছো সবাই, যে ব্রাউন ফক্স এরকম একটা আছে, সেই বিষয়টা কিন্তু তোমরা
এখানে প্যারাগ্রাফ আকারে পেয়েছো, ঠিক আছে। মানে যে কোনো লেখা আর কি। আমি যদি একটা লিখি যে যে কোনো একটা বিষয়, দ্য উইন্টার মর্নিং ইজ ইনস্ট্যান্ট কোল্ড, দেয়ার ইজ ডেন্স ফগ এভরিথিং লুকস হ্যাজিটিং, সেট রেজিস্ট্যান্স ক্যান হার্ডলি বি সিন, দ্য টেলরেজ আর কভার্ড উইথ ফগ ডিউ ড্রপস। এরকম যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখি, সেক্ষেত্রে একটা প্যাসেজের মতো করি, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখি। সেখানে একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্সে যাওয়ার ক্ষেত্রে আমরা কী করি, ব্রেক ট্যাগ ইউজ করি। আমার মনে পড়ছে বিষয়টা আসলে কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ, এই সেন্টেন্সটা লিখে আমরা এখানে জানি যে এই পুরো সেন্টেন্সটা লিখলে A to Z অর্থাৎ A থেকে Z পর্যন্ত প্রতিটি বর্ণ, প্রতিটি লেটার, ইংরেজি লেটারগুলো আমরা পেয়ে থাকি, যেটা কম্পিউটার ট্রেনিংয়ের ক্ষেত্রে তোমরা এটা টাইপ করে থাকো। এটা দিয়েই কিন্তু তোমাদের অনেক সিকিউ আসে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে এগুলো বোল্ড, ইটালিক, তারপরে আন্ডারলাইন, যে ট্যাগগুলো রয়েছে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ওকে, এই বিষয়গুলো কিন্তু আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে লিখি। পরবর্তীতে লিস্ট ট্যাগ দিয়েছি। দেখো লিস্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, আমরা সচরাচর এটি ব্যবহার করে থাকি। আমরা সাধারণত একটা কলেজের ওয়েবসাইটে গেলেও দেখি যে এই কলেজে অ্যাভেলেবেল সাবজেক্ট লিস্ট থাকে। অ্যাভেলেবেল সাবজেক্ট লিস্ট কেমন, যেমন ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, জিওলজি আছে, ভুটানি আছে, বা পলিটিক্যাল সায়েন্স কিংবা ইকোনমিক্স, এই বিষয়গুলো কিন্তু আমাদের লিস্ট আকারে থাকে। অনেক সময় আবার দেখা যায় লিস্ট না দিয়ে সার্কেল বা ডিস্ক আকারে দেওয়া থাকে কিংবা স্কোয়ার আকারে দেওয়া থাকে, ওগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই লিস্ট জাতীয় যতগুলো HTML সিস্টেম আছে, প্রতিটি HTML তোমাদের সলভ করে যেতে হবে, প্রতিটি HTML করে যেতে হবে। আশা করি তোমরা এই ধরনের কমন পাবে। আরেকটা হচ্ছে টেবিল। লিস্ট এবং টেবিলকে আমি শতভাগ বা 50% ইম্পর্টেন্ট বলতে পারি এই অধ্যায়ে। তো টেবিল হচ্ছে, তোমরা জানো যে যেগুলো সারি এবং কলাম রয়েছে, টেবিল বর্ডার রয়েছে বা সেল স্পেন, কল স্পেন রয়েছে, এগুলো মূলত টেবিলের অন্তর্ভুক্ত। টেবিল ট্যাগ বলা হয়। এই টেবিল ট্যাগগুলো তোমরা যারা HTML করেছে তারা নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়, যে হেড, টাইটেল, বডি, ক্যাপশন, টেবিল বর্ডার, THTR, এই ট্যাগের মাধ্যমে তোমরা লেখো এগুলো। আশা করি তোমরা এই বিষয়গুলো নিখুঁতভাবে লিখবে পরীক্ষার হলে। আশা করি তোমরা পরিপূর্ণ মার্কই পাবে। পরবর্তী দেখো ওয়েব পেজ ডিজাইনিং ও পাবলিশিং। আসলে একটা ওয়েব পেজ ডিজাইন করে কীভাবে, এটা সম্পর্কে তোমরা একটা খুব স্পষ্ট ধারণা নিয়ে যেতে হবে। আর পাবলিশিং করে কীভাবে, এই বিষয়টা তোমরা পড়ে যাবে আশা করি। এগুলো মাঝে মধ্যে আসে, বেশি আসতে দেখা যায় না, তবে প্রায় মাঝে মধ্যে। তারপরে আছে প্রোগ্রামিং ভাষা। এটা কিন্তু আমরা এই যে আলোচনা করলাম, এটা হচ্ছে নন কেস সেন্সিটিভ। এই ল্যাঙ্গুয়েজটা কি নন কেস সেন্সিটিভ, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। অর্থাৎ এখানে তুমি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা লেখার ক্ষেত্রে একটা সিম্বল, একটা ক্যাপিটাল লেটার অথবা একটা স্মল লেটার, এই বিষয়গুলো তোমাদেরকে একটা আলাদা আলাদা অর্থ বহন করে। একটা দাড়ি, কমা, ফুল স্টপ, অ্যাপোস্ট্রফি যত আছে, এগুলো এক একটা আলাদা আলাদা অর্থ বহন করে। তারপরে যেটাকে বললাম আপার কেস, লোয়ার কেস, এই বিষয়গুলো আলাদা আলাদা অর্থ বহন করে। সো এটা হচ্ছে সেন্সিটিভ একটি ভাষা। সেন্সিটিভ ভাষা হলো এগুলোর নিয়মগুলো আমাদের নির্দিষ্ট করা, যেগুলো প্রায় এসে থাকে। তোমরা জানো যে ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন। বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে, বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো অবশ্যই তোমরা উদাহরণসহ পড়বা। তারপর হচ্ছে কিওয়ার্ডও পড়তে হবে। এই যেই ওয়ার্ড আমি যেখানে এগুলো লিখলাম, এই বিষয়গুলো তোমরা অবশ্যই পড়বা। এগুলো যদি ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামে যদি সহজ হয়, কোশ্চেন সহজ হয়, তাহলে কিন্তু এগুলো দিবে। ডেটা টাইপ, কিওয়ার্ড, প্রোগ্রাম বিশ্লেষণ। একটা প্রোগ্রাম করে বলবি, এটা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো কীভাবে তুমি প্রোগ্রামটা করেছো, কীভাবে তুমি হ্যাশ ইনক্লুড দিয়ে স্টুডিও দিয়েছো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দিয়েছো, কীভাবে কনিও দিয়েছো, বা এটার ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, প্রসেসিং ফর্মুলা, এগুলো কীভাবে লেখছো, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ওকে। এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই প্রোগ্রাম বিশ্লেষণের মধ্যে পড়ে যাবে এই বিষয়টা, ওকে। আমি এখানে আরেকটা বিষয় লেখা দেওয়ার কাছে, যেটা অপারেটর তোমরা জানো যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এর ভিতরে আছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর, সাইন্ড অপারেটর আছে, এই বিভিন্ন ধরনের অপারেটর আছে। তোমরা এগুলো আশা করি পড়বে, ওকে। তারপর আছে চলক, ধ্রুবক, লিখেছি অপারেটর, চলক, ধ্রুবক অপারেটর, চলক, ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং অপারেটর। আমরা জানি যে আমরা এই প্রোগ্রামের সমস্যা সমাধান করার জন্য আমরা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করি। এই ফর্মুলাতে বিভিন্ন সময়ে দেখা যায় ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট থাকে। যেমন আমরা যদি বৃত্তের ক্ষেত্রফলের কথা বলি, পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাই কনস্ট্যান্ট, এরকম অনেক আছে কনস্ট্যান্ট। বিভিন্ন সূত্রে এই কনস্ট্যান্টগুলো রয়েছে। এই কনস্ট্যান্টগুলো সম্পর্কে আমাদের ধারণা নিয়ে মূলত এর সংজ্ঞা জানতে হবে। ধ্রুবক কী, চলক কী, অপারেটর কী, এগুলো জানতে হবে। বিভিন্ন প্রজন্মের ভাষা, দেখো এখানে MCQ আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বিভিন্ন প্রজন্মের ভাষা। তোমরা জানো যে এখন পঞ্চম প্রজন্মের ভাষা চলতেছে বর্তমানে। তোমরা জানো যে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, তারপরে মেশিন ভাষার পরে কি
বিভিন্ন ধারাবাহিকভাবে ভাষা রয়েছে। প্রথমগুলো কিন্তু 5 বছরের ব্যবধানে তৈরি হয়েছে, তারপরের দুটো হচ্ছে 10 বছর ব্যবধানে তৈরি হয়েছে। মেশিন ভাষা থেকে শুরু করে একদম উচ্চ স্তরের ভাষা পর্যন্ত, এর ভিতরে আছে ভেরি হাই লেভেল আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এগুলো তোমরা পড়বো, অনুবাদক প্রোগ্রাম থেকে শুরু করে। আচ্ছা, তারপরে আছে বিভিন্ন প্রয়োজনীয় ভাষা, পরে আছে অ্যালগরিদম। তোমরা জানো যে খুব সহজ ভাষায় সাবলীলভাবে কোনো প্রোগ্রামের সমস্যা সমাধান করা, প্রোগ্রামের সমস্যাকে বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক সমস্যা সমাধান করার পদ্ধতি, যেগুলো সম্পর্কে অনেক বিস্তারিত ক্লাস লাগবে। তোমরা যারা পারো না তারা অবশ্যই জানাবে, তাদেরকে করানোর চেষ্টা করবো। আর বাকিরা যারা পারো তারা অবশ্যই এগুলো রিভিশন দিয়ে যাবে। ফ্লো চার্ট চিত্রের মাধ্যমে যেই ধারাবাহিকতা। তারপর আছে সি প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, এখানে কিন্তু আমরা এই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটে একসাথে আমরা সিকিউতে পেতে পারি। গ নাম্বারে বললো যে এটা তুমি অ্যালগরিদম নির্ণয় করো, 4 নম্বরে বললো কি যে তুমি এটার সি প্রোগ্রাম তৈরি করো। আবার সি প্রোগ্রামে আমরা যেগুলো সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বা সেলসিয়াস টু ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয়, ফারেনহাইট টু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, বা কেলভিন স্কেলে তাপমাত্রা নির্ণয়, যেই ফর্মুলাগুলো রয়েছে যেগুলো আসে, আমরা জানি যে বেসিক কিছু ফর্মুলা থাকে, বেসিক যেই তোমরা ম্যাথগুলো 9, 10 থেকে শুরু করে করেছো, এগুলো থেকে যদি আমাদের কোনো কোয়েশ্চেন আসে তাহলে এগুলো 5 ধাপে হয়ে থাকে, 5 ধাপেই শেষ হয়ে থাকে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এর বাহিরে যদি তোমাদের ধারা আসে, ধারা তো তোমরা জানো যে শান্ত ধারা পড়েছো তোমরা, এই সিরিজ যদি আসে তাহলে এই সিরিজের ক্ষেত্রে আমরা সাধারণত 3টা টাইপ আমরা মনে রাখবো। একটা হচ্ছে ডু ডট হোয়াইল ফর লুপ, ডু ডট হোয়াইল ফর লুপ, আর ইফ গট আছে। যদিও এই ডু ডট হোয়াইল এবং ফর লুপের মাধ্যমে কিন্তু সমষ্টি নির্ণয়, দ্বারা সমষ্টি নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মাধ্যমে তোমরা এটা সি প্রোগ্রাম, এগুলোর ফ্লো চার্ট, এগুলোর অ্যালগরিদম তোমরা দেখে যাবা। আশা করি তোমরা এইভাবে যদি এই বিষয়গুলো আমরা যেগুলো আলোচনা করেছি এই বিষয়গুলো যদি পড়ে যাও পরীক্ষা হলে, তোমাদের পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হবে। তবে আইসিটি এর ক্ষেত্রে অবশ্যই তোমরা এই তথ্যগুলো, এই যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবা, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন যাচাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। 8টা সিকিউর ভিতরে কোন সিকিউরগুলো তুমি দিলে খুব কম সময় দিতে পারবে। সকলের জন্য শুভকামনা থাকলো। প্রত্যেকটি পরীক্ষা তোমাদের ভালো হোক। আইসিটি পরীক্ষা থেকে বাকি যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স যে এক্সামগুলো রয়েছে সবগুলো পরীক্ষা তোমাদের ভালো হোক, এই শুভকামনা, এই দোয়া তোমাদের জন্য। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হচ্ছে কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।